নমস্কার। শুরু হয়ে গেছে মে মাস, আর এই মে মাসে টিম গপ্প.বেশি শুরু করতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে মে মাস উদযাপন। এই উদযাপনে আমাদের প্রথম নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প অধ্যাপক। শুনে দেখুন কেমন লাগে। ধন্যবাদ। কলেজে আমার সহপাঠীদের মধ্যে আমার একটু বিশেষ প্রতিপত্তি ছিল। সকলেই আমাকে সকল বিষয়ই সমঝদার বলে মনে করত। এর প্রধান কারণ, ভুল হোক আর ঠিক হোক, সকল বিষয়ে আমার একটা মতামত ছিল। অধিকাংশ লোকই হ্যাঁ বা না জোর করে বলতে পারে না, আমি সেটাই খুব বলতাম। কেবল যে আমি মতামত নিয়েছিলাম তা নয়, নিজে লেখালেখিও করতাম, বক্তৃতা দিতাম, কবিতা লিখতাম, সমালোচনা করতাম এবং সব রকমে আমার সহপাঠীদের ঈর্ষা ও শ্রদ্ধার পাত্র হয়েছিলাম। কলেজে এই রকমে শেষ পর্যন্ত নিজের মহিমা মহিয়ান রেখে বের হয়ে আসতে পারতাম। কিন্তু ইতিমধ্যে আমার খ্যাতি স্থানের শনি এক নতুন অধ্যাপকের মূর্তি ধারণ করে কলেজে উদিত হলো। আমাদের তখনকার সেই নবীন অধ্যাপকটি আজকালকার একজন সুবিখ্যাত লোক। অতএব আমার এই জীবন বৃত্তান্তে তাঁর নাম গোপন করলেও তার উজ্জ্বল নামের বিশেষ ক্ষতি হবে না। আমার প্রতি তাঁর আচরণ লক্ষ্য করে বর্তমান ইতিহাসে তাঁকে বামাচরণ বাবু বলে ডাকা যেতে পারে। এর বয়স যে আমাদের থেকে কম ছিল তা নয়। অল্পদিন হলো এমএ পরীক্ষায় প্রথম হয়ে টনি সাহেবের বিশেষ প্রশংসা লাভ করে বের হয়ে এসেছেন। কিন্তু লোকটি ব্রাহ্ম বলে কেমন তাকে একটু সুদূর এবং স্বতন্ত্র মনে হতো। আমাদের সমকালীন সমবয়স্ক বলে বোধ হতো না। আমরা নব্য হিন্দুর দল একে অপরের মধ্যে তাকে ব্রহ্মদৈত্য বলে ডাকতাম। আমাদের একটি তর্ক সভা ছিল। আমি সে সভার বিক্রমাদিত্য এবং নবরত্ন সবই ছিলাম। আমরা 36 জন সভ্য ছিলাম। তার মধ্যে 35 জনকে গণনা থেকে বাদ দিলে কোনো ক্ষতি হতো না এবং অবশিষ্ট একজনের যোগ্যতা সম্বন্ধে আমার যেরকম ধারণা, উক্ত 35 জনেরও সেই রকম ধারণা ছিল। এই সভার বার্ষিক অধিবেশন উপলক্ষে আমি কার্লাইলের সমালোচনা করে এক ওজস্বী প্রবন্ধ রচনা করেছিলাম। মনে দৃঢ় বিশ্বাস ছিল তাহার অসাধারণত্বে শ্রোতামাত্রেই চমৎকৃত হবে। চমৎকৃত হবারই কথা ছিল, কারণ আমার প্রবন্ধে কার্লাইলকে আদ্যপান্ত নিন্দা করেছিলাম। সেই অধিবেশনের সভাপতি ছিলেন বামাচরণবাবু। প্রবন্ধ পাঠ শেষ হলে আমার সহাধ্যায়ী ভক্তগণ আমার মতের অসম সাহসিকতা ও ইংরেজি ভাষার বিশুদ্ধ তেজস্বিতায় বিমুগ্ধ ও নিরুত্তর বসে রইল। কারো কিছু বক্তব্য নেই শুনে বামাচরণবাবু উঠে শান্ত গম্ভীর স্বরে সংক্ষেপে বুঝিয়ে দিলেন যে আমেরিকার সুলেখক সুবিখ্যাত লাউয়েল সাহেবের প্রবন্ধ থেকে আমার প্রবন্ধটির যে অংশ চুরি সে অংশ অতি চমৎকার, এবং যে অংশ আমার সম্পূর্ণ নিজের সেটুকুও পরিত্যাগ করলেই ভালো হতো। যদি তিনি বলতেন লাউয়েলের সাথে নবীন প্রবন্ধ লেখকের মতের এমনকি ভাষারও আশ্চর্য অবিকল ঐক্য দেখা যাচ্ছে, তাহলে তার কথাটা সত্যও হতো, অথচ অপ্রিয় হতো না। এই ঘটনার পর সহপাঠী মহলে আমার প্রতি যে অখণ্ড বিশ্বাস ছিল তাতে একটা বিদারণ রেখা পড়ল। কেবল আমার চিরানুরক্ত ভক্ত অমূল্যচরণের হৃদয়ে লেশমাত্র বিকার জন্মালো না। সে আমাকে বারংবার বলতে লাগলো, তোমার বিদ্যাপতি নাটকটা ব্রহ্মদৈত্যকে শুনিয়ে দাও, দেখি সে সম্বন্ধে নিন্দুক কি বলতে পারে। রাজা শিবসিংহের মহিষী লছিমা দেবীকে কবি বিদ্যাপতি ভালোবাসতেন এবং তাকে না দেখলে তিনি কবিতা রচনা করতে পারতেন না। এই মর্ম অবলম্বন করে আমি একখানি পরম শোকাবহ উচ্চ শ্রেণীর পদ্যনাটক রচনা করেছিলাম। আমার শ্রোতাবর্গের মধ্যে যারা পুরাতত্ত্বের মর্যাদা লঙ্ঘন করতে চান না, তারা বলতেন ইতিহাসে এরূপ ঘটনা ঘটে নাই। আমি বলতাম তা তো ইতিহাসের দুর্ভাগ্য, ঘটলে ইতিহাস ঢের বেশি সরস ও সত্য হতো। নাটকখানি যে উচ্চ শ্রেণীর সে কথা আমি আগেই বলেছি। অমূল্য বলতো সর্বোচ্চ শ্রেণী। আমি নিজেকে যতটা মনে করতাম সে আবার আমাকে তার চেয়েও বেশি মনে করত। অতএব আমার যে কি এক বিরাট রূপ তার চিত্তে প্রতিফলিত ছিল, আমিও তার ইয়ত্তা করতে পারতাম না।
নাটকখানি বামাচরণবাবুকে শুনিয়ে দেবার পরামর্শ আমার কাছে মন্দ লাগলো না, কারণ সে নাটকে নিন্দাযোগ্য ছিদ্র লেশমাত্র ছিল না, এইরূপ আমার দৃঢ় বিশ্বাস। অতএব আরেকদিন তর্কসভার বিশেষ অধিবেশন আহুত হল। ছাত্রবৃন্দের সামনে আমি আমার নাটকখানি পাঠ করলাম এবং বামাচরণবাবু তার সমালোচনা করলেন। সে সমালোচনাটি বিস্তারিত আকারে লিপিবদ্ধ করবার প্রবৃত্তি আমার নেই। সংক্ষেপে সমালোচনাটি আমার অনুকূল হয়নি। বামাচরণবাবুর মতে নাটকগত পাত্রগণের চরিত্র ও মনোভাব সকল নির্দিষ্ট বিশেষত্ব প্রাপ্ত হয়নি। বড় বড় সাধারণ ভাবের কথা আছে, কিন্তু তা বাষ্পের মতো অনিশ্চিত। লেখকের অন্তরের মধ্যে আকার ও জীবনপ্রাপ্ত হয়ে তা সৃজিত হয়ে ওঠেনি। বৃশ্চিকের পুচ্ছদেশেই হুল থাকে। বামাচরণবাবুর সমালোচনার উপসংহারে তীব্রতম বিষ সঞ্চিত ছিল। আসন গ্রহণ করবার ঠিক আগে তিনি বললেন, আমার এই নাটকের অনেকগুলি দৃশ্য এবং মূল ভাবটি গেটে রচিত ট্যাসো নাটকের অনুকরণ, এমনকি অনেক জায়গায় তার নিছক অনুবাদ। এই কথার সদুত্তর ছিল, আমি বলতে পারতাম হোক অনুকরণ, কিন্তু সেটা নিন্দার বিষয় নয়। সাহিত্যরাজ্যে চুরিবিদ্যা বড় বিদ্যা, এমনকি ধরা পড়লেও। সাহিত্যের বড় বড় মহারাজগণ এই কাজ করে এসেছেন, এমনকি শেক্সপিয়ারও বাদ যাননি। সাহিত্যে যার অরিজিনালিটি অত্যন্ত অধিক, সেই চুরি করতে সাহস করে, কারণ সে পরের জিনিসকে সম্পূর্ণ নিজের করে নিতে পারে। ভালো ভালো এরকম অনেক কথা ছিল, কিন্তু সেদিন বলা হয়নি। বিনয় তার কারণ নয়, আসল কথা সেদিন একটা কথাও মনে পড়েনি। প্রায় 5-7 দিন পর একে একে উত্তরগুলো দৈবাগত ব্রহ্মাস্ত্রের মতো আমার মনে উদয় হতে লাগলো, কিন্তু শত্রুপক্ষ সামনে উপস্থিত না থাকাতে সে অস্ত্রগুলি আমাকেই বিঁধে মারল। ভাবতাম এ কথাগুলো অন্তত আমার ক্লাসের ছাত্রদিককে শুনিয়ে দেব, কিন্তু উত্তরগুলি আমার সহাধ্যায়ী গর্ধব দিকের বুদ্ধির পক্ষে কিছু অতিমাত্র সূক্ষ্ম ছিল। তারা জানতো চুরি মাত্রই চুরি। আমার চুরি এবং অন্যের চুরিতে যে কতটা ফারাক আছে তা বুঝবার সামর্থ্য যদি তাদের থাকতো, তবে আমার সাথেও তাদের বিশেষ পার্থক্য থাকতো না। বিএ পরীক্ষা দিলাম। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো তাতে আমার সন্দেহ ছিল না, কিন্তু মনে আনন্দ রইল না। বামাচরণের সেই গুটিকতক কথার আঘাতে আমার সমস্ত খ্যাতি ও আশার অভ্রভেদী মন্দির ভগ্নস্তূপ হয়ে পড়ল। কেবল আমার প্রতি অবোধ অমূল্যের শ্রদ্ধা কিছুতেই কমল না। ভোরবেলা যখন যশস্বর সূর্য আমার সামনে উদিত ছিল, তখনও সেই শ্রদ্ধা অতি দীর্ঘ ছায়ার মতো আমার পদতল সংলগ্ন হয়েছিল। আবার সন্ধ্যায় যখন আমার যশস্বর সূর্য অস্তন্মুখ হলো, তখনও সেই শ্রদ্ধা দীর্ঘায়তন বিস্তার করে আমার পদপ্রান্ত পরিত্যাগ করল না। কিন্তু এই শ্রদ্ধায় কোনো পরিতৃপ্তি নেই, এ শুধু শূন্য ছায়া মাত্র। এ হচ্ছে মূঢ় ভক্ত হৃদয়ের মহান্ধকার, বুদ্ধির উজ্জ্বল রশ্মিপাত নয়। বাবা বিয়ে দেবার জন্য আমাকে দেশ থেকে ডেকে পাঠালেন। আমি কিছুদিন সময় নিলাম। বামাচরণবাবু সমালোচনায় আমার নিজের মধ্যে একটা আত্মবিরোধ, নিজের প্রতি নিজের একটা বিদ্রোহ ভাব জন্মেছিল। আমার সমালোচক অংশ আমার লেখক অংশকে গোপনে আঘাত দিচ্ছিল। আমার লেখক অংশ বলছিল আমি এর পরিশোধ নেব, আবার একবার লিখব এবং তখন দেখব আমি বড় না আমার সমালোচক বড়। মনে মনে স্থির করলাম বিশ্বপ্রেম, পরের জন্য আত্মবিসর্জন এবং শত্রুকে মার্জনা, এই ভাবটি অবলম্বন করে গদ্যে হোক পদ্যে হোক খুব সাবলাইম গোছের একটা কিছু লিখব। বাঙালি সমালোচক দিককে সুবৃহৎ সমালোচনার খোরাক যোগাব। স্থির করলাম একটি সুন্দর নির্জন স্থানে বসে আমার জীবনের এই সর্বপ্রধান কীর্তিটির সৃষ্টিকার্য সমাধা করব। প্রতিজ্ঞা করলাম অন্তত 1 মাস বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত কারো সাথে সাক্ষাৎ করব না। অমূল্যকে ডেকে আমার প্ল্যান বললাম। সে একেবারে স্তম্ভিত হয়ে গেল। সে যেন তখনই আমার ললাটে স্বদেশের অনতি দূরবর্তী ভাবী মহিমার প্রথম অরুণ জ্যোতি দেখতে পেল। গম্ভীর মুখে আমার হাত চেপে ধরে বিস্ফারিত চোখে আমার মুখের প্রতি স্থাপন করে মৃদুস্বরে বলল, যাও ভাই, অমর কীর্তি অক্ষয় গৌরব অর্জন করে এসো। আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। মনে হলো
যেন আসন্ন গৌরব গর্বিত ভক্তিবিহ্বল বঙ্গদেশের প্রতিনিধি হয়ে অমূল্য এই কথাগুলো আমাকে বলল। অমূল্যও বড় কম ত্যাগ স্বীকার করল না। সে স্বদেশের হিতের জন্য সুদীর্ঘ 1 মাস আমার সঙ্গ প্রত্যাশা সম্পূর্ণরূপে বিসর্জন করল। সুগভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমার বন্ধু ট্রামে চড়ে তার কর্নওয়ালি স্ট্রিটের বাসায় চলে গেল, আর আমি গঙ্গার ধারে ফরাসডাঙ্গার বাগানে অমর কীর্তি অক্ষয় গৌরব উপার্জন করতে গেলাম। গঙ্গার ধারে নির্জন ঘরে চিত হয়ে শুয়ে বিশ্বজনীন প্রেমের কথা ভাবতে ভাবতে মধ্যাহ্নে প্রগাঢ় নিদ্রা বেশ হতো। একেবারে অপরাহ্নে 5টার সময় জেগে উঠতাম। তারপর শরীর মনটা কিছু অবসাদগ্রস্ত হয়ে থাকত। কোনো মতে চিত্ত বিনোদন ও সময় যাপনের জন্য বাগানের পেছন দিকে রাজপথের ধারে একটা ছোট কাঠের আসনে বসে চুপচাপ করে গরুর গাড়ি ও লোক চলাচল দেখতাম। নিতান্ত অসহ্য হলে স্টেশনে গিয়ে বসতাম। টেলিগ্রাফের কাঁটা কটকট শব্দ করত, টিকিটের ঘন্টা বাজত, লোক সমাগম হতো। রক্তচক্ষু সহস্রপদ লৌহ সরীসৃপ ফুঁসতে ফুঁসতে আসত, উৎকট চিৎকার করে চলে যেত। লোকজনের হুড়োহুড়ি পড়ত। কিছুক্ষণের জন্য কৌতুক বোধ করতাম। বাড়ি ফিরে খাওয়া সেরে সঙ্গী অভাবে সকাল সকাল শুয়ে পড়তাম এবং ভোরবেলা সকাল সকাল উঠবার কিছুমাত্র প্রয়োজন না থাকাতে বেলা 8টা-9টা পর্যন্ত বিছানাতেই থাকতাম। শরীর মাটি হলো। বিশ্বপ্রেমেরও কোনো অন্ধিসন্ধি খুঁজে পেলাম না। কোনো কালেই একা থাকার অভ্যেস না থাকাতে সঙ্গীহীন গঙ্গাতীর শূন্য শ্মশানের মতো বোধ হতে লাগলো। অমূল্যটাও এমনই গর্ধব যে একদিনের জন্যেও সে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করল না। ইতিপূর্বে কলকাতায় বসে ভাবতাম বিপুল ছায়া বটবৃক্ষের তলে পা ছড়িয়ে বসব। পদপ্রান্তে কলনাদিনী স্রোতস্বিনী আপন মনে বয়ে চলবে। মাঝখানে স্বপ্নাবিষ্ট কবি এবং চারিদিকে তার ভাবরাজ্য ও বহিঃপ্রকৃতি। কাননে পুষ্প, শাখায় বিহঙ্গ, আকাশে তারা, মনের মধ্যে বিশ্বজননী প্রেম এবং লেখনী মুখে অশ্রান্ত অজস্র ভাবস্রোত বিচিত্র ছন্দে প্রবাহিত। কিন্তু কোথায় প্রকৃতি এবং কোথায় প্রকৃতির কবি? কোথায় বিশ্ব আর কোথায় বিশ্বপ্রেমী? একদিনের জন্য বাগানে বের হইনি। কাননের ফুল কাননেই ফুটত, আকাশের তারা আকাশে উঠত, বটবৃক্ষের ছায়া বটবৃক্ষের তলেই পড়ত। আমিও ঘরে ছেড়ে ঘরে পড়ে থাকতাম। আত্মমাহাত্ম্য কিছুতে প্রমাণ করতে না পেরে বামাচরণের প্রতি আক্রোশ ক্রমশ বেড়ে উঠতে লাগলো। সেই সময়টাতে বাল্যবিবাহ নিয়ে বাংলার শিক্ষিত সমাজে একটা বাকযুদ্ধ বেঁধেছিল। বামাচরণ বাল্যবিবাহের বিরুদ্ধ পক্ষে ছিলেন এবং পরস্পর শোনা গিয়েছিল যে তিনি একটি যুবতী কুমারীর প্রণয় পাশে আবদ্ধ এবং অচিরে পরিণয় পাশে বদ্ধ হবার প্রত্যাশায় আছেন। বিষয়টা আমার কাছে অত্যন্ত কৌতুকের ঠেকেছিল এবং বিশ্বপ্রেমের মহাকাব্য ধরা দিল না। তাই বসে বসে বামাচরণকে নায়কের আদর্শ করে কদম্বকলি মজুমদার নামক একটি কাল্পনিক যুবতীকে নায়িকা খাড়া করে সুতীব্র এক প্রহসন লিখলাম। লেখনী এই অমর কীর্তিটি প্রসব করবার পর আমি কলকাতা যাত্রার উদ্যোগ করতে লাগলাম। এমন সময় যাত্রায় ব্যাঘাত ঘটল। একদিন অপরাহ্নে স্টেশনে না গিয়ে অলসভাবে বাগানবাড়ির ঘরগুলি পরিদর্শন করছিলাম। আবশ্যক না হওয়াতে ইতিপূর্বে অধিকাংশ ঘরে পদার্পণ করিনি। বাহ্যবস্তু সম্বন্ধে আমার কৌতূহল বা অভিনিবেশ লেশমাত্র ছিল না। সেদিন নিতান্তই সময় যাপনের উদ্দেশ্যে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলাম। উত্তর দিকে ঘরের দরজা খোলা মাত্র একটি ক্ষুদ্র বারান্দায় গিয়ে উপস্থিত হলাম। বারান্দার সামনেই বাগানের উত্তর সীমার প্রাচীরের গায়ে লাগোয়া দুটো বৃহৎ জামের গাছ মুখোমুখি দাঁড়িয়ে আছে। সেই দুটি গাছের মধ্যবর্তী অবকাশ দিয়ে আরেকটি বাগানে সুদীর্ঘ বকুলবীথির কিয়দংশ দেখা যায়। কিন্তু সে সমস্তই আমি পরে প্রত্যক্ষ করেছিলাম। তখন আমার আর কিছুই দেখবার অবসর নেই। কেবল দেখছিলাম একটি ষোড়শী যুবতী হাতে একখানি বই নিয়ে মাথা নিচু করে পদচারণা করতে করতে পড়ছেন। ঠিক সে সময় কোনো রকম তত্ত্বালোচনা করবার ক্ষমতা ছিল না, কিন্তু কিছুদিন পরে ভেবেছিলাম যে দুষ্যন্ত বড় বড় বান সরাসন বাগিয়ে রথে চড়ে
বনে মৃগয়া করতে এসেছিলেন। মৃগ তো মরল না, মাঝখান থেকে দৈবাত 10 মিনিট গাছের আড়ালে দাঁড়িয়ে যা দেখলেন, যা শুনলেন, তাই তার জীবনে সকল দেখাশোনার সেরা হয়ে দাঁড়ালো। আমিও পেন্সিল, কলম এবং খাতাপত্র উদ্যত করে কাব্য মৃগয়ায় বের হয়েছিলাম। বিশ্বপ্রেম বিচারা তো পালিয়ে রক্ষা পেল, আর আমি দুটো জাম গাছের আড়াল থেকে যা দেখবার তা দেখে নিলাম। মানুষের একটা জীবনে এমন কিন্তু দুবার ঘটে না। পৃথিবীতে অনেক জিনিসই দেখিনি, জাহাজে উঠিনি, বেলুনে চড়িনি, কয়লার খনির মধ্যে নামিনি, কিন্তু আমার নিজের মানসিক আদর্শের সম্বন্ধে যে সম্পূর্ণ ভ্রান্ত এবং অজ্ঞ ছিলাম, তাই উত্তর দিকের বারান্দায় আসার আগে সন্দেহ মাত্র করিনি। বয়স 21 প্রায় উত্তীর্ণ হয়। ইতিমধ্যে আমার অন্তঃকরণ কল্পনা যোগ বলে নারী সৌন্দর্যের একটা ধ্যান মূর্তি যে সৃজন করে নেয়নি এ কথা বলতে পারি না। সেই মূর্তিকে নানা বেশভূষায় সজ্জিত এবং নানা অবস্থার মধ্যে স্থাপন করেছে, কিন্তু কখনো সুদূর স্বপ্নেও তার পায়ে জুতো, গায়ে জামা, হাতে বই দেখব এমন আশাও করিনি, ইচ্ছাও করিনি। কিন্তু আমার লক্ষ্মী ফাল্গুন শেষের অপরাহ্নে প্রবীণ তরুশ্রেণীর আকম্পিত ঘন পল্লব বিতানে দীর্ঘ নিপতিত ছায়া এবং আলোক রেখাঙ্কিত পুষ্প বনপথে জুতো পায়ে দিয়ে, জামা গায়ে দিয়ে, বই হাতে করে 2 জাম গাছের আড়ালে অকস্মাৎ দেখা দিলেন। আমিও কোনো কথাটি বললাম না। 2 মিনিটের বেশি আর দেখা গেল না। নানা ছিদ্র দিয়ে দেখবার নানা চেষ্টা করেছিলাম, কিন্তু ফল পাইনি। সেই দিন প্রথম সন্ধ্যার প্রাককালে বটবৃক্ষতলে প্রসারিত চরণে বসলাম। আমার চোখের সামনে পরপারের ঘনীভূত তরুশ্রেণীর উপর সন্ধ্যা তারা প্রশান্ত স্মিত হাস্যে উদিত হল, এবং দেখতে দেখতে সন্ধ্যাশ্রী নাথহীন বিপুল নির্জন বাসর গৃহের দরজা খুলে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। যে বইখানি তার হাতে দেখেছিলাম সে আমার পক্ষে একটা নূতন রহস্য নিকেতন হয়ে দাঁড়ালো। ভাবতে লাগলাম সেটা কি বই, উপন্যাস না কাব্য, তার মধ্যে কি ভাবের কথা আছে? সে পাতাটি খোলা ছিল এবং যার উপর সেই অপরাহ্ন বেলার ছায়া ও রবিরশ্মি, সেই বকুল বনের পল্লব মর্মর এবং সেই যুগল চক্ষুর ঔৎসুক্যপূর্ণ স্থির দৃষ্টি নিপতিত হয়েছিল, ঠিক সেই পাতাটিতে গল্পে কোন অংশ, কাব্যের কোন রস প্রকাশ পাচ্ছিল। সেই সঙ্গে ভাবতে লাগলাম ঘনমুক্ত কেশজালের অন্ধকার ছায়াতলে সুকুমার ললাট মণ্ডপটির অভ্যন্তরে বিচিত্র ভাবের আবেশ কেমন করে লীলায়িত হয়ে উঠছিল। কুমারীর হৃদয়ের নিভৃত নির্জনতার উপরে নবনব কাব্যমায়া কি অপূর্ব সৌন্দর্য লোক সৃজন করছিল। অর্ধেক রাত্রি ধরে এমন কত কি ভাবছিলাম, তা পরিস্ফুট রূপে ব্যক্ত করা অসম্ভব। কিন্তু সে যে কুমারী এ কথা আমাকে কে বলল? আমার বহু আগের প্রেমিক দুষ্যন্তকে পরিচয় লাভের আগেই যিনি শকুন্তলা সম্বন্ধে আশ্বাস দিয়েছিলেন, তিনি মনের বাসনা। তিনি মানুষকে সত্য মিথ্যে ঢের কথা অজস্র বলে থাকেন, কোনোটা খাটে, কোনোটা খাটে না। দুষ্যন্তর এবং আমারটা খেটেছিল। আমার এই অপরিচিতা প্রতিবেশিনী বিবাহিতা কি কুমারী কি ব্রাহ্ম কি শূদ্র, সে খবর নেওয়া আমার পক্ষে কঠিন ছিল না, কিন্তু তা করলাম না। কেবল নীরব থেকে বহু সহস্র যোজন দূর থেকে আমার চন্দ্রমণ্ডলটিকে বেষ্টন করে করে ঊর্ধ্বকণ্ঠে নিরীক্ষণ করার চেষ্টা করলাম। পরদিন মধ্যাহ্নে একখানি ছোট নৌকা ভাড়া করে তীরের দিকে চেয়ে জোয়ার বেয়ে চললাম। মাল্লাদেরকে দাঁড় টানতে নিষেধ করে দিলাম। আমার শকুন্তলার তপবন কুটিরটি গঙ্গার ধারেই ছিল। কুটিরটি ঠিক কর্ণের কুটিরের মতো ছিল না। গঙ্গা থেকে ঘাটের সিঁড়ি বৃহৎ বাড়ির বারান্দার উপর উঠেছে। বারান্দাটি ঢালু কাঠের ছাদ দিয়ে ছায়াময়। আমার নৌকাটি যখন নিঃশব্দে ঘাটের সামনে ভেসে আসলো, দেখলাম আমার নবযুগের শকুন্তলা বারান্দায় মাটির উপর বসে আছে। পিঠের দিকে একটা চৌকি, চৌকির উপর গোটা কতক বই রয়েছে। সেই বইগুলোর উপরে তার খোলা চুল স্তূপাকারে ছড়িয়ে পড়েছে।
তিনি সেই চৌকিতে ঠেস দিয়ে ঊর্ধ্বমুখে বাঁ হাতের উপর মাথাটি রেখেছেন। নৌকা থেকে তার মুখ অদৃশ্য, কেবল সুকোমল কণ্ঠের একটি সুকুমার বক্ররেখা দেখা যাচ্ছে। খোলা দুখানি পদপল্লবের একটি ঘাটের উপরে সিঁড়িতে এবং একটি তার নিচের সিঁড়িতে প্রসারিত। শাড়ির কালো পাড়টি বাঁকা হয়ে পড়ে সে দুটি পা বেষ্টন করে আছে। একখানি বই মনোযোগহীন শিথিল ডান হাত থেকে ত্রস্ত হয়ে মাটিতে পড়ে রয়েছে। মনে হলো যেন মূর্তিমতী মধ্যাহ্ন লক্ষ্মী। সহসা দিনের কাজের মাঝখানে একটি নিস্পন্দ সুন্দরী অবসর প্রতিমা। পদতলে গঙ্গা, সামনে সুদূর পরপার এবং ঊর্ধ্বে তীব্র তাপিত নীলাম্বর। তাদের সেই অন্তরাত্মারূপিণীর দিকে সেই দুটি খোলা পা, সেই অলস বিন্যস্ত বাঁ হাত, সেই উৎক্ষিপ্ত বঙ্কিম কণ্ঠরেখার দিকে নিস্তব্ধ একাগ্রতার সাথে নীরবে চেয়ে আছে। যতক্ষণ দেখা যায় দেখলাম। দুই সহজ পল্লব নেত্রপাতের দ্বারা দুখানি চরণপদ্ম বারংবার নিছিয়ে মুছিয়ে নিলাম। অবশেষে নৌকো যখন দূরে গেল, মাঝখানে একটি তীরতরুর আড়াল এসে পড়ল, তখন হঠাৎ যেন কি একটা ত্রুটি মনে পড়ল। চমকে মাঝিকে বললাম, মাঝি, আজ আর আমার হুগলি যাওয়া হলো না, এখান থেকেই বাড়ি ফেরো। কিন্তু ফেরবার সময় উজানে দাঁড় টানতে হলো। সেই শব্দে আমি সংকুচিত হয়ে উঠলাম। সেই দাঁড়ের শব্দে যেন এমন কাউকে আঘাত করতে লাগলো যা অচেতন, সুন্দর, সুকুমার, যা অনন্ত আকাশব্যাপী অথচ একটি হরিণ শাবকের মতো ভীতু। নৌকো যখন ঘাটের কাছাকাছি এলো, তখন দাঁড়ের শব্দে আমার প্রতিবেশিনী প্রথমে ধীরে মুখ তুলে মৃদু কৌতূহলের সাথে আমার নৌকোর দিকে চাইলেন। মুহূর্ত পরেই আমার ব্যগ্র ব্যাকুল দৃষ্টি দেখে তিনি চকিত হয়ে ঘরের ভেতর চলে গেলেন। আমার মনে হলো আমি যেন তাকে আঘাত করলাম। তাড়াতাড়ি ওঠবার সময় তার কোল থেকে একটি আধ খাওয়া স্বল্পপক্ষ পেয়ারা গড়িয়ে নিচে সিঁড়ির উপর পড়ল। সেই দংশন চিহ্নিত অধর চুম্বিত ফলটির জন্য আমার সমস্ত অন্তঃকরণ উৎসুক হয়ে উঠল। কিন্তু মাঝি মাল্লাদের লজ্জায় তাকে দূর থেকে নিরীক্ষণ করতে করতে চলে গেলাম। দেখলাম উত্তরোত্তর লোলুপায়মান জোয়ারের জল ছলছল লুব্ধ শব্দে তাহার লোন রসনার দ্বারা সেই ফলটিকে আয়ত্ত করবার জন্য বারংবার উন্মুখ হয়ে উঠছে। আধ ঘন্টার মধ্যে তার নির্লজ্জ অধ্যবসায় চরিতার্থ হবে তা কল্পনা করে ক্লিষ্টচিত্তে আমি আমার বাড়ির ঘাটে এসে উত্তীর্ণ হলাম। বটবৃক্ষ ছায়ায় পা ছড়িয়ে দিয়ে সমস্ত দিন স্বপ্ন দেখতে লাগলাম। দুখানি সুকোমল পদপল্লবের তলে বিশ্ব প্রকৃতি মাথা নত করে পড়ে আছে। আকাশ আলোকিত, ধরণী পুলকিত, বাতাস উতলা, তাহারই মধ্যে দুখানি অনাবৃত চরণ স্থির, নিস্পন্দ, সুন্দর। তারা জানেও না যে তাদেরই রেণুকণার মাদকতায় তপ্ত যৌবন নববসন্ত দিকবিদিকে রোমাঞ্চিত হয়ে উঠেছে। ইতিপূর্বে প্রকৃতি আমার কাছে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ছিল। নদী, বন, আকাশ সমস্তই স্বতন্ত্র ছিল। আজ সেই বিশাল বিপুল বিকীর্ণতার মাঝখানে একটি সুন্দরী প্রতিমূর্তি দেখা দেওয়া মাত্র তা যেন অবয়ব ধারণ করে এক হয়ে উঠেছে। আজ প্রকৃতি আমার কাছে এক ও সুন্দর। সে আমাকে অহরহ মূকভাবে অনুনয় করছে। আমি মৌন, তুমি আমাকে ভাষা দাও। আমার অন্তঃকরণে যে একটি অব্যক্ত স্তব উত্থিত হচ্ছে, তুমি তাকে ছন্দে, লয়ে, তানে তোমার সুন্দর মানব ভাষায় ধ্বনিত করে তোলো। প্রকৃতির সেই নীরব অনুনয়ে আমার হৃদয়ের তন্ত্রী বাজতে থাকে। বারংবার কেবল এই গান শুনি, হে সুন্দরী, হে মনোহারিণী, হে বিশ্বজয়িনী, হে মনোপ্রাণ পতঙ্গের একটিমাত্র দীপশিখা, হে অপরিসীম জীবন, হে অনন্ত মধুর মৃত্যু। এ গান শেষ করতে পারি না, সংলগ্ন করতে পারি না, একে আকারে পরিস্ফুট করতে পারি না।
একে ছন্দে গেঁথে ব্যক্ত করে বলতে পারি না। মনে হয় আমার অন্তরের মধ্যে জোয়ারের জলের মতো একটা অনির্বচনীয় অপরিমেয় শক্তির সঞ্চার হয়েছে। এখনো তাকে আয়ত্ত করতে পারছি না। যখন পারবো তখন আমার কণ্ঠ অকস্মাৎ দিব্য সঙ্গীতে ধ্বনিত, আমার ললাট অলৌকিক আভায় আলোকিত হয়ে উঠবে। এমন সময়ে একটি নৌকা পরপারে নৈহাটি স্টেশন থেকে পার হয়ে আমার বাগানের ঘাটে এসে লাগলো। দুই কাঁধের উপর কোঁচানো চাদর ঝুলিয়ে ছাতাটি হাতে নিয়ে হাস্যমুখে অমূল্য নেমে পড়ল। অকস্মাৎ বন্ধুকে দেখে আমার মনে যেরূপ ভাবোদয় হলো, আশা করি শত্রুর প্রতিও কারো যেন সেরূপ না ঘটে। বেলা প্রায় 2টোর সময় আমাকে সেই বটের ছায়ায় নিতান্ত ক্ষিপ্তের মতো বসে থাকতে দেখে অমূল্যর মনে ভারী একটা আশার সঞ্চার হলো। পাছে বঙ্গদেশের ভবিষ্যৎ সর্বশ্রেষ্ঠ কাব্যের কোনো একটা অংশ তার পদশব্দে সচকিত হয়ে বন্য রাজহংসের মতো একেবারে জলের মধ্যে গিয়ে পড়ে সেই ভয় সে সসংকোচে মৃদুমন্দ গমনে আসতে লাগলো। তা দেখে আমার আরো রাগ হলো। কিঞ্চিত অধীর হয়ে বললাম, কি হে অমূল্য, ব্যাপারখানা কি? তোমার পায়ে কাঁটা ফুটলো নাকি? অমূল্য ভাবলো আমি খুব একটা মজার কথা বললাম। হাসতে হাসতে সে কাছে এসে গাছের তলাটা কোঁচা দিয়ে বিশেষভাবে ঝেড়ে নিল। পকেট থেকে একটা রুমাল বের করে ভাঁজ খুলে বিছিয়ে তার উপরে সাবধানে বসল। বলল, যে প্রহসনটা পাঠিয়েছ সেটা পড়ে হেসে বাঁচি না বলে তার নানা জায়গায় আবৃত্তি করতে করতে হাস্যোচ্ছ্বাসে তার নিঃশ্বাসরোধ হবার উপক্রম হলো। আমার এমনি মনে হলো যে কলমে সেই প্রহসনটা লিখেছিলাম সেটা যে গাছের কাঠ দিয়ে তৈরি, সেটাকে শিকড় শুদ্ধ তুলে মস্ত একটা আগুনে প্রহসনটাকে ছাই করে ফেললেও আমার খেদ মিটবে না। অমূল্য সসংকোচে জিজ্ঞেস করলো, তোমার সে কাব্যের কত দূর? শুনে আরো আমার গা জ্বলতে লাগলো। মনে মনে বললাম, যেমন আমার কাব্য তেমনই তোমার বুদ্ধি। মুখে বললাম, সেসব পরে হবে ভাই, আমাকে অনর্থক ব্যস্ত করে তুলো না। অমূল্য লোকটা কৌতূহলী, চারিদিক পর্যবেক্ষণ না করে সে থাকতে পারে না। তার ভয়ে আমি উত্তরের দরজাটা বন্ধ করে দিলাম। সে আমাকে জিজ্ঞেস করলো, ওদিকে কি আছে হে? আমি বললাম, কিছু না। এত বড় মিথ্যে কথাটা আমার জীবনে আর কখনো বলিনি। 2টো দিন আমাকে নানা প্রকারে বিদ্ধ করে দগ্ধ করে 3য় দিনের সন্ধ্যার ট্রেনে অমূল্য চলে গেল। এই 2টো দিন আমি বাগানের উত্তর দিকে যাইনি, সেদিকে নেত্রপাত মাত্র করিনি। কৃপণ যেমন তার রত্নভাণ্ডারটি লুকিয়ে বেড়ায়, আমি তেমন করেই আমার উত্তরের সীমানার বাগানটি সামলিয়ে বেড়াচ্ছিলাম। অমূল্য চলে যাবা মাত্র একেবারে ছুটে দরজা খুলে দোতলার ঘরে উত্তরের বারান্দায় বের হয়ে পড়লাম। উপরে উন্মুক্ত আকাশে প্রথম কৃষ্ণপক্ষের অপর্যাপ্ত জ্যোৎস্না, নিচে শাখাজাল নিবদ্ধ তরুশ্রেণীতলে খণ্ড কিরণ খচিত একটি গভীর নিভৃত সন্ধ্যান্ধকার। মর্মরিত ঘনপল্লবের দীর্ঘ নিঃশ্বাসে তরুতল বিচ্যুত, বকুল ফুলের নিবিড় সৌরভে এবং সন্ধ্যারণ্যের স্তম্ভিত সংযত নিঃশব্দতায় তা রোমে রোমে পরিপূর্ণ হয়েছিল। তারই মাঝখানটিতে আমার কুমারী প্রতিবেশিনী তার শ্বেতশ্মশ্রু বৃদ্ধ পিতার হাত ডান হাত ধরে ধীরে ধীরে পদচারণা করতে করতে কথা বলছিল। বৃদ্ধ সস্নেহে অথচ শ্রদ্ধা ভরে ঈষৎ অবনমিত হয়ে নীরবে মনোযোগ সহকারে শুনছিলেন। এই পবিত্র স্নিগ্ধ আলাপচারিতায় ব্যাঘাত করবার কিছুই ছিল না। সন্ধ্যাকালের শান্ত নদীতে কচ্ছিৎ দাঁড়ের শব্দ সুদূরে বিলীন হচ্ছিল এবং অবিরল তরু শাখার অসংখ্য নীড়ে 2টি একটি পাখি দৈবাৎ ক্ষণিক মৃদু কাকলিতে জেগে উঠছিল। আমার অন্তঃকরণ আনন্দে অথবা বেদনায় যেন বিদীর্ণ হবে মনে হলো। আমার অস্তিত্ব যেন প্রসারিত হয়ে সেই ছায়ালোক বিচিত্র ধরণীতলের সাথে এক হয়ে গেল। আমি যেন আমার বক্ষস্থলের উপর ধীর বিক্ষিপ্ত পদচারণা অনুভব করতে লাগলাম, যেন তরু পল্লবের সাথে সংলগ্ন হয়ে গিয়ে আমার কানের কাছে মধুর মৃদু গুঞ্জনধ্বনি শুনতে পেলাম। এই বিশাল মূঢ় প্রকৃতির অন্তর্বেদনা যেন আমার সর্বশরীরের অস্থিগুলোর মধ্যে কুহরিত হয়ে উঠল। আমি যেন বুঝতে পারলাম ধরণী পায়ের নিচে পড়ে থাকে, অথচ
পা জড়িয়ে ধরতে পারে না বলে ভিতরে ভিতরে কেমন করতে থাকে। নত শাখা বনস্পতিগুলো কথা শুনতে পারে, অথচ কিছুই বলতে পারে না বলে সমস্ত শাখায় পল্লবে মিলিয়ে কেমন ঊর্ধ্বশ্বাসে উন্মাদ কলশব্দে হাহাকার করে উঠতে চায়। আমি আমার সর্বাঙ্গে সর্বান্তকরণে এ পদবিক্ষেপ, ওই আলাপচারিতা অবিচ্ছিন্নভাবে অনুভব করতে লাগলাম, কিন্তু কোনো মতেই ধরতে পারলাম না বলে ঝুরে ঝুরে মরতে লাগলাম। পরদিন আমি আর থাকতে পারলাম না। ভোরবেলা আমার প্রতিবেশীর সাথে সাক্ষাৎ করতে গেলাম। ভবনাথ বাবু তখন বড় এক পেয়ালা চা পাশে রেখে চোখে চশমা দিয়ে নীল পেন্সিলে দাগ করা একখানা হ্যামিল্টনের পুরাতন পুঁথি মনোযোগ দিয়ে পড়ছিলেন। আমি ঘরে প্রবেশ করলে চশমার উপরিভাগ থেকে আমাকে কিছুক্ষণ অন্যমনস্কভাবে দেখলেন। বই থেকে মনটাকে এক মুহূর্তে প্রত্যাহরণ করতে পারলেন না। অবশেষে অকস্মাৎ সচকিত হয়ে ত্রস্তভাবে আতিথেয়তার জন্য প্রস্তুত হয়ে উঠলেন। আমি সংক্ষেপে আত্মপরিচয় দিলাম। তিনি অমনি শশব্যস্ত হয়ে উঠলেন। খামোখা বললেন, আপনি চা খাবেন? আমি যদিও চা খাই না, তথাপি বললাম, আপত্তি নেই। ভবনাথবাবু ব্যস্ত হয়ে উঠে, কিরণ, কিরণ, কোথায় রে বলে ডাকতে লাগলেন। দরজার কাছে অত্যন্ত মধুর শব্দ শুনতে পেলাম। কি বাবা? ফিরে দেখলাম তাপসকণ্ড দুহিতা সহসা আমাকে দেখে ত্রস্ত হরিণীর মতো পালাতে উদ্যত হয়েছেন। ভবনাথবাবু তাকে ফিরিয়ে ডাকলেন। আমার পরিচয় দিয়ে বললেন, ইনি আমাদের প্রতিবেশী মহেন্দ্র কুমার বাবু, এবং আমাকে বললেন, আর ইনি আমার কন্যা কিরণ বালা। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। ইতিমধ্যে কিরণ আমাকে আনম্র সুন্দর নমস্কার করলেন। আমি তাড়াতাড়ি ত্রুটি সেরে নিয়ে তা শোধ করে দিলাম। ভবনাথ বাবু বললেন, মা, মহেন্দ্রবাবুর জন্য এক পেয়ালা চা আনিয়ে দিতে হবে। আমি মনে মনে অত্যন্ত সংকুচিত হয়ে উঠলাম, কিন্তু মুখ ফুটে কিছু বলবার আগেই কিরণ ঘর থেকে বের হয়ে গেলেন। আমার মনে হলো যেন কৈলাসে সনাতন ভোলানাথ তার কন্যা স্বয়ং লক্ষ্মীকে অতিথির জন্য এক পেয়ালা চা আনতে বললেন। অতিথির পক্ষে সে নিশ্চয়ই অমিশ্র অমৃত হবে, কিন্তু তবু কাছাকাছি নন্দী ভৃঙ্গি কোনো ব্যাটাই হাজির ছিল না। ভবনাথ বাবুর বাড়িতে আমি এখন নিত্য অতিথি। আগে চা জিনিসটাকে অত্যন্ত ভয় পেতাম, কিন্তু এখন সকালে বিকেলে চা খেয়ে খেয়ে আমার চায়ের নেশা ধরে গেল। আমাদের বিয়ে পরীক্ষার জন্য জার্মান পণ্ডিত বিরচিত দর্শনশাস্ত্রের নব্য ইতিহাস আমি সদ্য পাঠ করে এসেছিলাম। সেই উপলক্ষে ভবনাথবাবুর সাথে কেবল দর্শন আলোচনার উপলক্ষেই আসতাম। কিছুদিন এই প্রকার ভান করলাম। তিনি হ্যামিল্টন প্রভৃতি কতগুলি সেকাল প্রচলিত ভ্রান্ত পুঁথি নিয়ে এখন নিযুক্ত রয়েছেন। এতে তাকে আমি কৃপাপাত্র মনে করতাম এবং আমার নূতন বিদ্যা অত্যন্ত আড়ম্বরের সাথে জাহির করতে ছাড়তাম না। ভবনাথবাবু এমনিতে ভালো মানুষ, এমনই সকল বিষয়ে সসংকোচ যে আমার মতো অল্প বয়স্ক যুবকের মুখ থেকেও সকল কথা মেনে নিতেন। তিলমাত্র প্রতিবাদ করতে হলে অস্থির হয়ে উঠতেন, ভয় করতেন পাছে আমি কিছুতে ক্ষুণ্ণ হই। কিরণ আমাদের এই সকল তত্ত্বালোচনার মাঝখান থেকেই কোনো ছুতোয় উঠে চলে যেত। তাতে আমার যেমন ক্ষোভ জন্মাতো, তেমনি আমি গর্ব অনুভব করতাম। আলোচ্য বিষয়ের দুরূহ পাণ্ডিত্য কিরণের পক্ষে দুঃসহ। সে যখন মনে মনে আমার বিদ্যা পর্বতের পরিমাপ করত, তখন তাকে কত উঁচুতেই তাকাতে হবে। কিরণকে যখন দূর থেকে দেখতাম, তখন তাকে শকুন্তলা, দময়ন্তী প্রভৃতি বিচিত্র নামে এবং বিচিত্রভাবে জানতাম। এখন ঘরের মধ্যে তাকে কিরণ বলে জানলাম। এখন আর সে জগতের বিচিত্র নায়িকার ছায়ারূপিণী নয়, এখন সে একমাত্র কিরণ। এখন সে শত শতাব্দীর কাব্যলোক থেকে অবতীর্ণ হয়ে অনন্তকালের যুবক চিত্তের স্বপ্নবর্গ পরিহার করে একটি নির্দিষ্ট বাঙালি ঘরের মধ্যে কুমারী কন্যারূপে বিরাজ করছে। সে আমারই মাতৃভাষায় আমার সঙ্গে অত্যন্ত সাধারণ ঘরের কথা বলে থাকে, সামান্য কথায় সরলভাবে হেসে ওঠে। সে আমাদেরই ঘরের মেয়ের মতো দুই হাতে দুটি সোনার বালা পরে থাকে। গলার হারটি বেশি কিছু নয়, কিন্তু বড় সুমিষ্ট। শাড়ির প্রান্তটি কখনো কবরীর উপরিভাগ বেঁকে বেষ্টন করে আসে, কখনো বা
পিতৃগৃহের অনভ্যাসবশত চ্যুত হয়ে পড়ে যায়। তা আমার কাছে বড় আনন্দের। সে যে অকল্পনীয়, সে যে সত্য, সে যে কিরণ, সে যে তা ব্যতীত নয় এবং তার অধিক নয়। এবং যদিও সে আমার নয়, তবুও সে যে আমাদের। সেজন্য আমার অন্তঃকরণ সর্বদাই তার প্রতি উচ্ছ্বসিত কৃতজ্ঞতা রসে অভিষিক্ত হতে থাকে। একদিন জ্ঞানমাত্রেরই আপেক্ষিকতা নিয়ে ভবনাথ বাবুর কাছে অত্যন্ত উৎসাহ সহকারে বাচালতা প্রকাশ করছিলাম। আলোচনা কিছুটা অগ্রসর হওয়া মাত্র কিরণ উঠে গেল এবং অনতিকাল পরেই সামনের বারান্দায় একটা তোলা উনুন এবং রাঁধবার সরঞ্জাম এনে রেখে ভবনাথ বাবুকে ভর্ৎসনা করে বলল, বাবা, কেন তুমি মহেন্দ্রবাবুকে ওইসব শক্ত কথা বলছো? আসুন মহেন্দ্রবাবু, তার চেয়ে বরং আপনি আমার রান্নায় যোগ দিন। ভবনাথ বাবুর কোনো দোষ ছিল না এবং কিরণ তা সম্পর্কে অবগত ছিল। কিন্তু ভবনাথ বাবু অপরাধীর মতো অনুতপ্ত হয়ে ঈষৎ হেসে বললেন, তা বটে। আচ্ছা, ও কথাটা আর একদিন হবে ক্ষণ। এই বলে নিরুদ্বিগ্ন চিত্তে তিনি তার নিত্য নিয়মিত অধ্যয়নে নিযুক্ত হলেন। আবার আরেকদিন অপরাহ্নে আরেকটা গুরুতর কথা পেরে ভবনাথ বাবুকে স্তম্ভিত করে দিচ্ছি এমন সময় মাঝখানে এসে কিরণ বলল, মহেন্দ্রবাবু, এই অবলাকে সাহায্য করতে হবে যে। দেয়ালে আমি গাছ লাগাবো, কিন্তু হাত পৌঁছচ্ছে না। আপনাকে এই পেরেকগুলো আটকে দিতে হবে। আমি উৎফুল্ল হয়ে উঠে গেলাম। ভবনাথ বাবু প্রফুল্ল মনে পড়তে বসলেন। এমনই প্রায় যখনই ভবনাথ বাবুর কাছে আমি ভারী কথা পাড়বার উপক্রম করি, কিরণ একটা না একটা ছুতো ধরে ভঙ্গ করে দেয়। এতে আমি মনে মনে পুলকিত হয়ে উঠতাম। আমি বুঝতাম যে কিরণের কাছে আমি ধরা পড়েছি। সে কেমন করে বুঝতে পেরেছে যে ভবনাথ বাবুর সাথে তত্ত্বালোচনা আমার জীবনের চরম সুখ নয়। বাহ্যবস্তুর সাথে আমাদের ইন্দ্রিয়বোধের সম্বন্ধ নির্ণয় করতে গিয়ে যখন দুরূহ রহস্য রসাতলের মধ্যপথে অবতীর্ণ হচ্ছি, এমন সময় কিরণ এসে বলতো, মহেন্দ্রবাবু, চলুন, রান্নাঘরের পাশে আমার বেগুনের ক্ষেত আছে, আপনাকে দেখিয়ে আনি। আসুন আমার সাথে, আসুন। আকাশকে অসীম মনে করা কেবল আমাদের অনুমান মাত্র। আমাদের অভিজ্ঞতা ও কল্পনা শক্তির বাইরে কোথাও কোনো এক রূপে তার সীমা থাকা কিছুই অসম্ভব নয়। এমন সব মন্তব্য প্রকাশ করছি এমন সময় কিরণ এসে বলতো, মহেন্দ্রবাবু, দুটো আম পেকেছে, একটু আসুন না, আপনাকে একটু ওই ডালটা নামিয়ে ধরতে হবে। কি উদ্ধার, কি মুক্তি! অকুল সমুদ্রের মাঝখান থেকে এক মুহূর্তে কি সুন্দর কূলে এসে উঠতাম। অনন্ত আকাশ ও বাহ্যবস্তু সম্বন্ধে সংশয় জাল যতই দুশ্ছেদ্য জটিল হোক না কেন, কিরণের বেগুনের ক্ষেত বা আমতলা সম্বন্ধে কোনো প্রকার দুরূহতা ও সন্দেহের লেশ মাত্র ছিল না। কাব্য বা উপন্যাসে তাহা উল্লেখযোগ্য নয়, কিন্তু জীবনে তা সমুদ্র বেষ্টিত দ্বীপের মতো মনোহর। মাটিতে পা ঠেকা যে কি আরাম তা সেই জানে যে বহুক্ষণ জলের মধ্যে সাঁতার দিয়েছে। আমি এতদিন কল্পনায় যে প্রেম সমুদ্র সৃজন করেছিলাম, তা যদি সত্য হতো তবে সেখানে চিরকাল যে কি করে ভেসে বেড়াতাম তা বলতে পারি না। সেখানে আকাশও অসীম, সমুদ্রও অসীম। সেখান থেকে আমাদের প্রতিদিনের বিচিত্র জীবনযাত্রার সীমাবদ্ধ ব্যাপার একেবারে নির্বাসিত। সেখানে তুচ্ছতার লেশ মাত্র নেই। সেখানে কেবল ছন্দে, লয়ে, সঙ্গীতে ভাব ব্যক্ত করতে হয় এবং তলিয়ে গেলে কোথাও তল পাওয়া যায় না। ইতিপূর্বে আমি কোনো অনাত্মীয়া মহিলার সংস্রবে আসিনি। যে নব্যরমণীগণ শিক্ষালাভ করে অবরোধের বাইরে সঞ্চরণ করেন, তাঁদের রীতিনীতি আমি কিছুই অবগত নই। অতএব তাঁদের আচরণে কোনখানে শিষ্টতার সীমা, কোনখানে প্রেমের অধিকার, তা আমি কিছুই জানি না। কিন্তু এও জানি না আমাকে কেনই বা ভালো না বাসিবে, আমি কোন অংশে নুন। কিরণ যখন আমার হাতে চায়ের পেয়ালাটি দিয়ে যেত, তখন চায়ের সঙ্গে পাত্র ভরা কিরণের ভালোবাসাও গ্রহণ করতাম। চাটি যখন পান করতাম তখন মনে করতাম আমার গ্রহণ সার্থক হলো এবং কিরণেরও দান সার্থক হলো। কিরণ যদি সহজ সুরে বলতো, মহেন্দ্রবাবু, কাল আসবেন তো? তার মধ্যে ছন্দে লয়ে বেজে উঠত, কি মোহিনী জানো
বধূ কি মোহিনী জানো, অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন, কি মোহিনী জানো। আমি সহজ কথায় উত্তর দিতাম, আগামীকাল 8টার মধ্যে আসব। আমার সমস্ত দিন এবং সমস্ত রাত্রি অমৃতে পূর্ণ হয়ে গেল। আমার সমস্ত চিন্তা এবং সমস্ত কল্পনা মুহূর্তে মুহূর্তে নতুন নতুন শাখা বিস্তার করে লতার মতো কিরণকে আমার সাথে বেষ্টন করে বাঁধতে লাগলো। যখন শুভ অবসর আসবে তখন কিরণকে কি পড়াবো, কি শেখাবো, কি শোনাবো, কি দেখাবো, তারই অসংখ্য সংকল্পে আমার মন আচ্ছন্ন হয়ে গেল। এমনকি স্থির করলাম জার্মান পণ্ডিত রচিত দর্শনশাস্ত্রের নব্য ইতিহাসেও যাতে তার চিত্তের ঔৎসুক্য জন্মায় এমন শিক্ষা তাকে দিতে হবে, নতুবা আমাকে সে সর্বতোভাবে বুঝতে পারবে না। ইংরেজি কাব্য সাহিত্যের সৌন্দর্য লোকে আমি তাকে পথ দেখিয়ে নিয়ে যাব। আমি মনে মনে হাসলাম, বললাম, কিরণ, তোমার আমতলা বেগুনের ক্ষেত আমার কাছে নূতন রাজ্য। আমি কশ্চিনকালে স্বপ্নেও জানতাম না যে আমার সেখানে বেগুন এবং ঝরে পড়া কাঁচা আম ছাড়াও দুর্লভ অমৃত ফল এত সহজে পাওয়া যায়। কিন্তু যখন সময় আসবে তখন আমিও তোমাকে এমন এক রাজ্যে নিয়ে যাব যেখানে বেগুন ফলে না, কিন্তু তথাপি বেগুনের অভাব মুহূর্তের জন্য অনুভব করতে হয় না। সে জ্ঞানের রাজ্য, ভাবের স্বর্গ। সূর্যাস্তকালে দিগন্তবিলীন পাণ্ডুবর্ণ সন্ধ্যা তারা ঘনায়মান সায়াহ্নে ক্রমেই যেমন পরিস্ফুট দীপ্তি লাভ করে, কিরণও তেমনি কিছুদিন ধরে ভিতর থেকে আনন্দে লাবণ্যে নারীত্বের পূর্ণতায় যেন প্রস্ফুটিত হয়ে উঠল। সে যেন তার বাড়ির, তার সংসারের ঠিক মধ্য আকাশে অধিরোহণ করে চারিদিকে আনন্দের মঙ্গল যদি বিকীর্ণ করতে লাগলো। সেই জ্যোতিতে তার বৃদ্ধ পিতার শুভ্রকেশের উপর পবিত্রতার উজ্জ্বল আভা পড়ল, এবং সেই জ্যোতি আমার উদ্বেল হৃদয় সমুদ্রের প্রত্যেক তরঙ্গের উপর কিরণের মধুর নামের একটি করে জ্যোতির্ময় স্বাক্ষর মুদ্রিত করে দিল। এদিকে আমার ছুটি সংক্ষিপ্ত হয়ে আসলো। বিবাহ উদ্দেশ্যে বাড়ি আসবার জন্য পিতার সস্নেহ অনুরোধ ক্রমে কঠিন আদেশে পরিণত হবার উপক্রম হলো। এদিকে অমূল্যকেও আর ঠেকিয়ে রাখা যায় না। সে কোন দিন উন্মত্ত বন্য হস্তির মতো আমার এই পদ্মবনের মাঝখানে ফস করে তার বিপুল চরণ চতুষ্টয় নিক্ষেপ করবে, এই উদ্বেগও উত্তরোত্তর প্রবল হতে লাগলো। কেমন করে অবিলম্বে অন্তরের আকাঙ্ক্ষাকে ব্যক্ত করে আমার প্রণয়কে পরিণয়ে বিকশিত করে তুলব, তাই ভাবতে লাগলাম। একদিন মধ্যাহ্নে ভবনাথবাবুর বাড়ি গিয়ে দেখি তিনি গরমের উত্তাপে চৌকিতে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছেন, এবং সামনে গঙ্গা তীরের বারান্দায় নির্জন ঘাটের সিঁড়িতে বসে কিরণ কি বই পড়ছে। আমি নিঃশব্দ পদে পেছনে গিয়ে দেখি একখানি নতুন কাব্য সংগ্রহ। যে পাতাটি খোলা আছে তাতে শেলির একটি কবিতা উদ্ধৃত এবং তার পাশে লাল কালিতে একটি পরিষ্কার লাইন টানা। সেই কবিতাটি পাঠ করে কিরণ ঈষৎ একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্বপ্ন ভারাকুল নয়নে আকাশের দূরতম প্রান্তের দিকে চাইল। বোধ হলো যেন সেই একটি কবিতা কিরণ আজ 1 ঘন্টা ধরে 10 বার করে পড়েছে, এবং অনন্ত নীল আকাশে আপন হৃদয় তরণীর পালে একটিমাত্র উত্তপ্ত দীর্ঘ নিঃশ্বাস দিয়ে তাকে অতি দূর নক্ষত্রলোকে প্রেরণ করেছে। শেলি কার জন্য এই কবিতাটি লিখেছিল জানি না। মহেন্দ্রনাথ নামক কোনো বাঙালি যুবকের জন্য লেখেনি তাতে সন্দেহ নেই, কিন্তু আজ এই স্তব গানে আমি ছাড়া আর কারো অধিকার নেই, তা আমি জোর দিয়ে বলতে পারি। কিরণ এই কবিতাটির পাশে আপন অন্তরতম হৃদয় পেন্সিল দিয়ে একটি উজ্জ্বল রক্তচিহ্ন এঁকে দিয়েছে। সেই মায়াগণ্ডির মোহমন্ত্রে কবিতাটি আজ তারই, এবং সেই সঙ্গে আমারও। আমি পুলকিত চিত্তকে সংবরণ করে সহজ সুরে বললাম, কি পড়ছেন? পাল ভরা নৌকো যেন হঠাৎ চড়ায় ঠেকে গেল। কিরণ চমকে উঠে তাড়াতাড়ি বইখানা বন্ধ করে একেবারে আঁচলের মধ্যে ঢেকে ফেলল। আমি হেসে বললাম, বইখানা একবার দেখতে পারি? কিরণকে কি যেন বাজল। সে আগ্রহ সহ বলল, না না, ও বই থাক।
আমি কিছুটা দূরে একটা ধাপ নিচে বসে ইংরেজি কাব্য সাহিত্যের কথা উত্থাপন করলাম। এমন করে কথা তুললাম যাতে কিরণেরও সাহিত্য শিক্ষা হয় এবং আমারও মনের কথা ইংরেজ কবির জবানিতে ব্যক্ত হয়ে ওঠে। সুগভীর নিস্তব্ধতার মধ্যে জলের স্থলের ছোট ছোট কলশব্দগুলি জননীর ঘুমপাড়ানি গানের মতো অতিশয় মৃদু এবং সকরুণ হয়ে আসলো। কিরণ যেন অধীর হয়ে উঠল, বলল, বাবা কিন্তু একা বসে আছেন, অনন্ত আকাশ সম্বন্ধে আপনাদের সেই তর্কটা শেষ করবেন না? আমি মনে মনে ভাবলাম, অনন্ত আকাশ তো চিরকাল থাকবে এবং তার সম্বন্ধে তর্কও তো কোনো কালে শেষ হবে না, কিন্তু জীবন স্বল্প এবং শুভ অবসর দুর্লভ ও ক্ষণস্থায়ী। কিরণের কথার উত্তর না দিয়ে বললাম, আমার কতগুলো কবিতা আছে, আপনাকে শোনাবো? কিরণ বলল, হ্যাঁ, কাল শুনবো। বলে একেবারে উঠে ঘরের দিকে চেয়ে বলে উঠল, বাবা, মহেন্দ্রবাবু এসেছেন। ভবনাথবাবু ঘুম ভেঙে বালকের মতো তার সরল চোখ দুটি খুলে ব্যস্ত হয়ে উঠলেন। আমার বুকে যেন ধক করে একটা মস্ত ঘা লাগলো। ভবনাথবাবুর ঘরে গিয়ে অনন্ত আকাশ সম্বন্ধে তর্ক করতে লাগলাম। কিরণ বই হাতে নিয়ে দোতলায় বোধহয় তার নির্জন শয়নকক্ষে নির্বিঘ্নে পড়তে লাগলো। পরদিন সকালের ডাকে লাল পেন্সিলের দাগ দেওয়া একখানা স্টেটসম্যান কাগজ পাওয়া গেল। তাতে বিএ পরীক্ষার ফলাফল বের হয়েছে। প্রথমেই প্রথম ডিভিশন কোঠায় কিরণবালা বন্দ্যোপাধ্যায় বলেই নাম চোখে পড়ল। আমার নিজের নাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো বিভাগেই নেই। পরীক্ষায় অকৃতকার্য হবার ব্যথার সঙ্গে সঙ্গে বজ্রাগ্নির মতো একটা সন্দেহ বাঁচতে লাগলো যে কিরণবালা বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদেরই কিরণবালা। সে যে কলেজে পড়েছে বা পরীক্ষা দিয়েছে এ কথা যদিও আমাকে বলেনি, তথাপি সন্দেহ ক্রমেই প্রবল হতে লাগলো। কারণ ভেবে দেখলাম বৃদ্ধ পিতা এবং তার কন্যাটি নিজেদের সম্বন্ধে কোনো কথাই কখনো আলাপ করেননি, এবং আমিও নিজের আখ্যান বলতে এবং নিজের বিদ্যা প্রচার করতে সর্বদাই এত নিযুক্ত ছিলাম যে তাঁদের কথা ভালো করে জিজ্ঞাসা করিনি। জার্মান পণ্ডিত রচিত আমার নতুন পড়া দর্শনের ইতিহাস সম্বন্ধীয় তর্কগুলো আমার মনে পড়তে লাগলো, এবং মনে পড়লো আমি একদিন কিরণকে বলেছিলাম, আপনাকে যদি আমি কিছুদিন গুটি কতক বই পড়াবার সুযোগ পাই তাহলে ইংরেজি কাব্য সাহিত্য সম্বন্ধে আপনার একটা পরিষ্কার ধারণা জন্মাতে পারে। কিরণবালা দর্শনশাস্ত্রে অনার নিয়েছেন এবং সাহিত্যে প্রথম শ্রেণীতে উত্তীর্ণা। যদি এই কিরণ হয়। অবশেষে প্রবল খোঁচা দিয়ে নিজের ভরসাচ্ছন্ন অহংকারকে উদ্দীপ্ত করে বললাম, হয় হোক, আমার রচনা বলে আমার জয়স্তম্ভ। বলে খাতা হাতে সবলে পা ফেলে মাথা আগের থেকে উঁচুতে তুলে ভবনাথবাবুর বাগানে গিয়ে উপস্থিত হলাম। তখন তার ঘরে কেউ ছিল না। আমি একবার ভালো করে বৃদ্ধের বইগুলো নিরীক্ষণ করতে লাগলাম। দেখলাম এক কোণে আমার সেই নব্য জার্মান পণ্ডিত রচিত দর্শনের ইতিহাসখানি অনাদরে পড়ে রয়েছে। খুলে দেখলাম ভবনাথবাবুর স্বহস্ত লিখিত নোটে তাহার মার্জিন পরিপূর্ণ। বৃদ্ধ নিজে তার কন্যাকে শিক্ষা দিয়েছেন, আমার আর সন্দেহ রইল না। ভবনাথবাবু অন্যদিনের তুলনায় উজ্জ্বল মুখে ঘরে এসে প্রবেশ করলেন, যেন কোনো সুসংবাদের নির্ঝর ধারায় তিনি সদ্য প্রাতস্নান করেছেন। আমি অকস্মাৎ কিছু দম্ভের ভারে রুক্ষহাস্য হেসে বললাম, ভবনাথবাবু, আমি পরীক্ষায় ফেল করেছি। যে সকল বড় বড় লোক বিদ্যালয়ের পরীক্ষায় ফেল করে জীবনের পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়, আমি যেন আজ তাদেরই মধ্যে গণ্য হলাম। পরীক্ষা, বাণিজ্য, ব্যবসা, চাকুরি প্রভৃতিতে কৃতকার্য হওয়া মাঝামাঝি লোকের লক্ষণ। নিম্নতম এবং উচ্চতম শ্রেণীর লোকেদেরই অকৃতকার্য হবার আশ্চর্য ক্ষমতা আছে। ভবনাথবাবুর মুখ সস্নেহ করুণ হয়ে আসলো। তিনি তার কন্যার পরীক্ষার খবর আমাকে আর দিতে পারলেন না, কিন্তু আমার অসঙ্গত উগ্র প্রফুল্লতা দেখে কিছু বিস্মিত হয়ে গেলেন। তাঁর সরল বুদ্ধিতে আমার গর্বের কারণ বুঝতে পারলেন না। এমন সময় আমাদের কলেজের নবীন অধ্যাপক বামাচরণবাবুর সাথে কিরণ সলজ্জ সরসজ্জ্বল মুখে বর্ষাধৌত লতাটির মতো ছলছল করতে করতে ঘরের মধ্যে প্রবেশ করল। আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। রাত্রে বাড়িতে এসে আমার রচনাবলীর খাতাখানা পুড়িয়ে ফেলে দেশে গিয়ে বিয়ে করলাম।
গঙ্গার ধারে যে বৃহৎ কাব্য লেখার কথা ছিল তা লেখা হলো না, কিন্তু জীবনের মধ্যে তা লাভ করলাম। কথামানবী কুমারহট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প অধ্যাপক। কথক ও অন্যান্য চরিত্রে শ্রমণ, কিরণের চরিত্রে সম্প্রীতি, সূত্রধর আমি সৌহার্দ্য, শাব্দিক সম্পাদনায় হৃদাকাশ, প্রচারচিত্র প্রস্তুতি, আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। সাথে থাকবেন কিন্তু।